দেখা গেল একটা লোক সে ৭০ বছর বয়সে এসে ক্যান্সারে আক্রান্ত হলো বা কিডনি ফেলিওর হলো বা হার্ট অ্যাটাক হলো। আজকে সে ৭০ বছরে এসে তার এই সমস্যাগুলোর কথা আমরা জানতে পারলাম। কিন্তু সে যখন আর্লি স্টেজে ছিল তখন এগুলোর কোনো সিমটমই তার মধ্যে ছিল না। অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি ফিলোসফি, তা আর্লি স্টেজে কি এই রোগগুলো ছিল না? আর্লি স্টেজেও এই রোগগুলো ছিল। কিন্তু সেই সময় আমি সেটাকে ধরতে পারিনি। তার ফলে আজকে সেই রোগটা এইভাবে প্রকাশিত হচ্ছে শরীরের বিভিন্ন অংশের মধ্য দিয়ে। মানুষ যখন জন্মায় রোগ নিয়েই জন্মায়, শুধু সময়ের অপেক্ষা থাকে। যেমন ধরো ন্যাট্রামিউর। আজকে ন্যাট্রামিউর তার লাভ অ্যাফেয়ার থেকে একটা বড় ধাক্কা পেয়েছে, তার মধ্যে একটা গ্রিপ তৈরি হয়েছে, তার মাথা ব্যথা হয়েছে, তার গ্যাস্ট্রিক আপসেট হয়েছে, তার কনস্টিপেশন হয়েছে বা অন্যান্য যে কোনো সিমটম হতে পারে বা নাও হতে পারে। গ্রিপের পরবর্তী ফল হিসেবে এগুলো নাও আসতে পারে। সাধারণত যদি ন্যাট্রামিউর ওই সিচুয়েশনের মধ্য দিয়ে যায়, তাহলে ন্যাট্রামিউরের মধ্যে যে একটা গ্রিফ, সেই গ্রিফ, একটা গ্রিপ পেলে, দুঃখ পেলে তার প্রতি রিঅ্যাক্টিভিটি কেমন সেটা কখনোই আগে থেকে প্রকাশিত হবে না যদি তার মধ্যে ন্যাট্রামিউরের আধার না থাকে। তার মধ্যে ন্যাট্রামিউরের আধার আছে। সে একটা ঐরকম গ্রিফ পেয়েছে, দুঃখ পেয়েছে তার ভালোবাসার কাছের মানুষের কাছ থেকে। তাই তার মধ্যে ন্যাট্রামিউরের কিছু সিম্পটম ডেভেলপ করেছে। আজকে যে সিম্পটমটা ডেভেলপ করলো সেটা ওই গ্রিফ পাওয়ার পরে। কিন্তু এমন তো হতে পারে সে সারা জীবনে কোনো রকম দুঃখ কষ্টই পেল না। এই সারা জীবনে সে দুঃখ কষ্ট ওরকম না পায়, তাহলে সে কি কখনো ন্যাট্রামিউরের ওই স্টেট নিয়ে আমাদের কাছে আসবে? আসবে না। তাহলে সে প্রথমেও ন্যাট্রামিউর ছিল, আজও সে ন্যাট্রামিউরই আছে। পার্থক্যটা কোথায়? প্রকাশের পার্থক্য। ন্যাট্রামিউরের যে স্টেজ অফ ডেভেলপমেন্ট অফ সিম্পটম, তার প্রকাশের পার্থক্য। এটা ন্যাট্রামিউরের লেট স্টেজ। ঐরকম একটা গ্রিফের মধ্য দিয়ে যাওয়ার পরে ন্যাট্রামিউর সিদ্ধান্ত নিল জীবনে আর বিয়েই করবে না, কারোর সাথে সম্পর্কে জড়াবে না। যে তাকে ধোঁকা দিয়েছে তার উপরে ভীষণ রাগ, একটা হিংসা, দেশ তার মধ্যে তৈরি হচ্ছে। ভীষণ হিংসা, দেশ তৈরি হয় ন্যাট্রামিউরের মধ্যে। কাদের মধ্যে এরকম হিংসা, দেশ তৈরি হয় জানেন তো? যারা বেশি ইগোটিক তাদের মধ্যে হয়। ইগো মানে কি? ইগো মানে হচ্ছে সেলফ ফুড, আমিত্ব। ইগোর পেছনে আছে আমিত্ব। আমাকে বলল, আমার সাথে এরকম ব্যবহার করলো। এই যখনই মানুষ ভাবতে শুরু করলো আমাকে বলল, আমার সাথে এরকম ব্যবহার করলো, তার মানে তার ইগো হার্টেড হলো। ইগো হার্টেড হওয়ার পরে তার মধ্যে একটা ভেতরে ভেতরে কষ্ট তৈরি হলো। এই কষ্টটা কি? রাগ, জ্বালা, এর একটা কষ্ট। যে কষ্টটা তাকে ইন্টারনালি বার্ন করতে শুরু করলো, ক্ষয় করতে শুরু করলো, এবং পরবর্তী ক্ষেত্রে তার মধ্যে দিয়ে বিভিন্ন সিম্পটমের মধ্য দিয়ে সেটা প্রকাশিত হলো। তাহলে এই ন্যাট্রামিউরের যে ইগো, সেটা যদি গ্রিফ স্টেজের মধ্য দিয়ে কখনো না যায়, আমরা দেখতে পাবো না। এটাই হচ্ছে স্টেজ অফ ডেভেলপমেন্ট অফ সিম্পটম। প্রতিটা ওষুধ একটু 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 করে এরকম ভাবে একটা কুড়ি যেমন ফোটে আস্তে আস্তে, একটা গোলাপের কুড়ি দেখলে কখনোই বলা সম্ভব নয় যে ফুলটা এরকম হবে, যে আগে থেকে গোলাপ কখনো দেখেনি। কুড়িটা যখন একটু একটু করে ফোটে, এক একটা সময় এক একটা রূপ হয়। আবার ফুলটা নির্দিষ্ট সময় পরে যখন ঝরে যায়,
অধিকাংশ পাপড়ি ঝরে গেছে, তখন ফুলটাকে দেখে কিন্তু কেউ আইডিয়া করতে পারবে না ফুলটা একসময় দেখতে এত সুন্দর ছিল, তার মধ্যে এত সুন্দর মিষ্টি গন্ধ ছিল। তাহলে কুড়ি অবস্থাতেও গোলাপ গোলাপই, যখন সে সম্পূর্ণ ফুল তখনও সে গোলাপ, আবার ঝরে যাওয়া গোলাপও গোলাপ। তাহলে প্রতিটা ওষুধের মধ্যে এরকম স্টেজেস অফ ডেভেলপমেন্ট অফ সিমটম থাকে। লেট স্টেজটাকে আমরা সবসময় পাবো না। লেট স্টেজ মানে হচ্ছে ওই ন্যাট্রামিউরের গ্রিফের মতো। গ্রিপ পাওয়ার পরে আজকে ন্যাট্রামিউর তার দুঃখ কষ্টটাকে, তার যন্ত্রণাটাকে এইভাবে প্রকাশ করছে। সেটা যদি ন্যাট্রামিউরের মধ্যে কখনো না গিয়ে থাকে, আর্লি স্টেজে এরকম দুঃখ না পায়, তাহলে সে ওইরকম ভাবে তার লেট স্টেজটাকে কখনোই আমাদের সামনে আত্মপ্রকাশ করবে না। তাহলে একটা বাচ্চা, তার মধ্যে তো কোনো গ্রিপ নেই, তার মধ্যে কোনো দুঃখ নেই, তাও সে ন্যাট্রামিউর। বাচ্চাটা যখন অ্যাডোলেসেন্ট তখনও সে ন্যাট্রামিউর, যদি সে সিঙ্গেল লেয়ার মেডিসিন হয়। যখন সে আরেকটু বড় হলো, যুবক হলো, তখনও সে ন্যাট্রামিউর। আর যখন সে বৃদ্ধ হলো তখনও ন্যাট্রামিউর। এই যে বিভিন্ন সময় বা বিভিন্ন সিচুয়েশন এর মধ্য দিয়ে মানুষটার রিঅ্যাক্টিভিটি, এটাই ইন্ডিকেট করে একটা ড্রাগের স্টেজেস অফ ডেভেলপমেন্ট অফ সিম্পটম। আমাদের কাজ হবে প্রতিটা ড্রাগকে এইরকম ভাবে স্টেজেস ডেভেলপমেন্ট অফ সিম্পটম এর মধ্য দিয়ে জানা। তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে একটা কুড়ি বিকশিত হয়। তাহলে কিন্তু আমাদের পক্ষে বোঝা সম্ভব হবে না যে কেন আজকে সিপিয়া এরকম ভাবে একটা মনমরা স্টেটে, মনমরা মানে হচ্ছে অ্যাপাথি, তার মধ্যে ডিসঅ্যাপয়েন্টেড, লাভ থেকে যেটা এলো, আসার পরে তার রিয়াকশন, নিজেকে যে অ্যালোপ করলো, গুটিয়ে নিল চারপাশ থেকে, এটা অনেক পরে এলো। কিন্তু আর্লি স্টেজেও তো সিপিয়া, সিপিয়ার মধ্যে একটা সিমটম আছে, তার মধ্যে লো সেক্সুয়াল ড্রাইভ। সিপিআর লো সেক্সুয়াল ড্রাইভ বলা হয়, সিপিআর পেশেন্টের মধ্যে কোনো সেক্স ড্রাইভ থাকে না, সেক্স আর্চ থাকে না। কিন্তু যদি আমরা রেপার্টরি দেখি, সেক্সুয়াল ম্যানিয়ার ফার্স্ট ড্রাগ হচ্ছে কিন্তু সিপিআর। তাহলে আর্লি স্টেজে তার মধ্যে হাইপার সেক্সুয়ালিটি থাকে, সেক্সুয়াল থট বেশি থাকে, তারপরে একটা গ্রিপ তার মধ্যে আসে, পরবর্তী ক্ষেত্রে তার মধ্যে হাইপোসেক্সুয়ালিটি তৈরি হয়। তাহলে যদি কোনো পেশেন্ট আমার কাছে এসে যদি বলে বাচ্চা আর্লি স্টেজে তার মধ্যে হাইপার সেক্সুয়ালিটি আছে, আমরা কি ইগনিশিয়া দেব না? আমরা কি সিপিআর দেব না? কারণ আমরা তো বইতে জেনে এসেছি যে সিপিআর মধ্যে সেক্সুয়াল আর্জ থাকে না। কিন্তু আর্লি স্টেজে যে তার মধ্যে এরকম হাইপার সেক্সুয়াল থট থাকে, সেটা আমরা জানি না। পরবর্তী ক্ষেত্রে আমাদের প্রেসক্রিপশন সিপিআর আমরা অবশ্যই করব যখন আমরা ক্লাসিক্যাল সিপিআর পিকচারটা পাবো। কিন্তু সবসময় তো যে ক্লাসিক্যাল পিকচারটা পাবো তা তো নয়। আর্লি স্টেজে আসলে আমি কি পেশেন্টকে বলবো, বাবা তুমি এখন এসো না, তুমি আরো ২-৫ বছর যাক, কোনো অ্যাফেয়ারে জড়িয়ে যাও, দুঃখ কষ্ট পাও, তারপরে তুমি আমার কাছে এসো, তখন তোমার সিপিআর মতো সিমটম দেবে, তখন তোমাকে আমি ওষুধ দিতে পারবো। এখন আমি বুঝতে পারছি না তুমি সিপিআর না অন্য কোনো ড্রাগ।